দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। উন্নত বিশ্বে যেখানে মানুষের জীবনের মান উন্নয়ন, শিল্প, কলকারখানা কোনোটি বিমা ছাড়া সম্ভব না, সেখানে এই দেশে বিমা নিয়ে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে বড় বিনিয়োগকে প্রায়োরিটি না দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকে প্রায়োরিটি দিচ্ছে সরকার। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এ নিয়ে আজকে আমরা জিটিভির স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জালালুল আজিম এবং ঢাকা চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন জনাব হায়দার আহমেদ খান। জনাব জালালুল আজিম এবং জনাব হায়দার আহমেদ খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে। আমি প্রথমে জনাব জালালুল আজিমের কাছে যেতে চাই, বিশেষ করে ইন্স্যুরেন্স খাত নিয়ে একটু, আপনি ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ, ইন্স্যুরেন্স খাত নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব। এই খাতটি বাংলাদেশের অর্থনীতির বড় একটি অংশ হওয়ার পরেও আমরা সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। এই বিষয়ে যদি আপনি আপনার মতামত দিতেন। ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জন্য। যদি খোলাখুলি বলি, আমরা বাংলাদেশের বিমা খাতের যে সম্ভাবনা, সেটাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখা দরকার, আমার মনে হয় এই সেক্টরে দীর্ঘদিন থাকার পরে যেটা মনে হয়েছে, সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক থেকে আরম্ভ করে কারো মাথায় বোধহয় এই বিমা শব্দটা নেই। যদি থাকতো তাহলে এই প্রচুর সম্ভাবনাময় ক্ষেত্রটাকে এতটা অবহেলিত রাখার কোনো কারণ আমি দেখি না। 1938 সালের পরে 2010-এ বিমা আইন সংশোধিত হয়েছে, সেটাও আজ থেকে প্রায় 15-16 বছর হয়ে গেল। সেখানেও কিছু কিছু পরিবর্তন আনা দরকার ছিল। বিমা আইনের অধীনে যে প্রবিধানমালাগুলো করে কাজ করা দরকার ছিল, সেটা আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। 2014 সালে একটা সুন্দর ডকুমেন্ট হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জাতীয় বিমা নীতি। সেখানে এর সবগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল, সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছিল, সেই সমস্যার সমাধানের জন্য কারা কারা কে কী কাজ করবে এবং সেটার স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছিল, যেটা অলরেডি 14/7/21 সালে শেষ হয়ে গেছে। সেটারও 50%-এর বেশি বাস্তবায়িত হয়নি। তো এই সুন্দর সুন্দর পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যা যা করা দরকার, সেখানে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে এটাকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কোনো দিনই বাস্তবায়িত হবে না। এর পাশাপাশি এই সেক্টরটা ডেভেলপ হয়েছে সম্পূর্ণ সুশাসনের অভাবের মাধ্যমে। প্রথমত, বাংলাদেশের মতো একটা দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, তারপরও সরকার রাজনৈতিক কারণে লাইসেন্স দিয়েছে। কোনো রকম ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। এই কোম্পানিগুলো পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি আছে কিনা সেটা দেখা হয়নি। যাদেরকে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে তারা আদৌ বিমা বুঝে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এবং এই কোম্পানিগুলো যেভাবে ব্যবসার সম্প্রসারণ করা দরকার, তারা সেটাও করেনি। উপরন্তু আমরা দেখেছি কিছু কিছু কোম্পানিকে লুটপাটের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই বিমা সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে এই যে আস্থার একটা সংকট এবং এই পেশা সম্পর্কে যে মানুষের একটা নেতিবাচক মনোভাব, এখান থেকে আমরা আজ পর্যন্ত বের হয়ে আসতে পারিনি। যতক্ষণ পর্যন্ত সরকার একদম উচ্চতম পর্যায় থেকে আরম্ভ করে সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন না করা হয় এবং প্রপার মনিটরিং করে এই কোম্পানিগুলোকে 82 থেকে কমিয়ে আনতে হবে, আমার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ইকোনমিতে, বাংলাদেশের জনসংখ্যার সাথে তুলনা করে বিশ্বের বা পাশাপাশি দেশের সাথেও যদি আমরা তুলনা করি, কোনোভাবেই 10টার বেশি লাইফ, 10টার বেশি সাধারণ বিমা কোম্পানি জাস্টিফাই করে না বাংলাদেশে। আমি একটু জনাব ফয়েজ সাহেবের কাছে যেতে চাই। আমাদের সামনে অনেক বড় একটা বাজেট, তো সরকার এই বাজেটটি ফিল আপ করার জন্য শুধু রাজস্বের উপর নির্ভর করতেছে, আমরা যতটুকু দেখতেছি। আপনার কি মনে হয় এই রাজস্বের উপর ভিত্তি করে কি এত বড় বাজেট ফিল আপ করা পসিবল মনে হয়? ধন্যবাদ। আমি হায়দার আহমেদ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার। আমি এখানে আমার যা বক্তব্য রাখবো সেটা আমার পার্সোনাল।
আচ্ছা, আপনি সুন্দর প্রশ্ন করছেন। প্রথমে আমি গাজী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এরকমটা সুন্দর আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি রাজস্ব, হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই, একটা দেশ চলবে তো অবশ্যই রাজস্ব, এছাড়া আর কোনো রাস্তা আমার দৃষ্টিতে অ্যাকসেপ্টেবল না। অনেক হইতে পারে, এইড হইতে পারে, গ্র্যান্ট হইতে পারে, অমুক তমুক, কিন্তু আমি রাজস্বটাকেই প্রায়োরিটি দিতে চাই। 9 লাখ সামথিং টাকার এবার বাজেট 18 কোটি মানুষের জন্য, এটা আমার দৃষ্টিতে খুব বড় কিছু না। অনেকেই বলে অনেক কিছু, যে এটা স্বাধীনতার সময় কি ছিল আর এখন কি হইল, কিন্তু আপনি তো হিসাবও রাখতে হবে 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের ভিতরে এই রাজস্ব, আমি আমার আলোচনার মাঝখানে আমার পূর্ববর্তী বক্তার একটা প্রসঙ্গ আমি এখানে একটু শেয়ার করতে চাই। বিমা শিল্পটার তো ফ্লারিশ হবে তখনই যদি অন্য সেক্টরগুলা ফ্লারিশ হয়। অন্য সেক্টরগুলো যদি আপনি খাওয়াবেন তো তখনই যখন মেহমান আসবে। মেহমান না থাকলে আপনি খাওয়া রেডি করলেই কি হবে, না করলেও কি বাকি। বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিতে ট্যাক্স জিডিপি খুবই কম। কারণ কি, মানুষের ট্যাক্স দেওয়ার ক্যাপাসিটি আমার দৃষ্টিতে যেরকম আছে সেইটাও গভর্নমেন্ট কালেকশন করতে পারতেছে না, আর একটা পর্যায়ে মানুষের ক্যাপাসিটিও কম। আপনার দেখেন প্রাইভেট সেক্টরের ব্যবসা, বাংলাদেশের ফ্রি মার্কেট ইকোনমি, প্রাইভেট সেক্টরটা ডেভেলপ করার কথা। এই প্রাইভেট সেক্টর আজকে কি অবস্থায় আছে? প্রচুর ইন্ডাস্ট্রি আজকে বিভিন্ন কারণে বিভিন্ন, আমি সব কিছু ডাইরেক্টলি বলতে চাই না, আমি আলোচনার স্বার্থে আমি একটু এক্সাম্পল দিচ্ছি বলে আমি প্রসঙ্গটা তুলতেছি। আমার ইকোনমি যদি, দেশের মানুষের যদি আর্থিক সচ্ছলতা থাকে তখনই তো মানুষ একটা নিশ্চয়তা দেখবে। আমি যদি আমার আজকের ইনকাম দিয়ে আমার আজকের চাহিদা মিটাইতে না পারি, তাহলে আমি 5 দিন পরে 10 দিন পরের কথা কি চিন্তা করব? মানুষ তো বিমা করবে তখনই যখন ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তানের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, এইসবের জন্য লাইফ ইন্স্যুরেন্স। সেম উইথ জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সও মানুষ রিস্ক তখনই মিনিমাইজ করবে যদি দেখে এই জিনিসগুলা জাস্টিফাইড। সেই হিসাবে আমার বক্তব্য হলো, বাংলাদেশের ইকোনমি আমরা এখনও লেভেলে আছি যার গভর্নমেন্টের একটা সাপোর্ট দরকার। আমাদের ইকোনমিতে গভর্নমেন্ট, যদিও আমার ফ্রি মার্কেট ইকোনমি, গভর্নমেন্টের হাতে প্রচুর আইন কানুন আছে, সেই আইন কানুনগুলোর প্রপার প্রয়োগের জন্য আজকে এই ঝামেলা। তার ভিতরে একটা আমি উদাহরণ এখানে দিতে চাই, ব্যবসা এবং সাধারণ মানুষের জীবনের সাথে রিলেটেড, সেটা হলো ভ্যাট আইন। ভ্যাট আইনটা 15% ভ্যাট কালেকশন করতেছে। এই 15% ভ্যাটের মাধ্যমে আপনার আমার কাছ থেকে 15% নিয়ে যাচ্ছে। আমি যদি লোয়ার ইনকাম গ্রুপের একটা মানুষ হই, আমার যদি আয় উপার্জন আমার খরচের জন্য যথেষ্ট না হয়, সেই জায়গায় আমি যা কিনতে যাচ্ছি তার উপর যদি 15% গভর্নমেন্টের শেয়ার থাকে, তাহলে কি হলো? আমার উপর এক্সট্রা বার্ডেন আসলো। এই এক্সট্রা বার্ডেনটা আমার সেভিংস কমায় দিল। এই সেভিংস কমের জন্য আমার সন্তানের শিক্ষার পিছনে আমি খরচ করতে পারতেছি না, আমার প্রয়োজনীয় স্বাস্থ্যের পিছনে খরচ করতে পারতেছি না, যার জন্য একটা বিষাদ সার্কেলে আমরা ঘুরপাক খাচ্ছি। সেকেন্ড পয়েন্ট হলো, আমার সন্তানের লেখাপড়ার জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত, লেখাপড়ার এডুকেশনটাকে ফ্লারিশ করার জন্য, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেল। বেসিক রুটে আপনাকে হাত দিতে হবে। এই রুটটা হলো এডুকেশন অ্যান্ড হেলথ, অ্যান্ড ফুডটা চলে আসবে অটোমেটিক্যালি। আপনি দেশের মানুষকে যদি উন্নত না করতে পারেন, তাহলে ইন্স্যুরেন্স আসবে না, কোনো কিছুই আসবে না, সব কিছু মুক্ত প্রয়ে পড়বে। একজন একচুয়ারি কেন 18 কোটি মানুষ, এটা একটা কথা হইল? আপনি তো এখান থেকে আরও 100 লোক যদি আপনার যদি দেশের চাহিদাতে 50, আপনি যদি 100 ডেভেলপ করতে পারেন, 50 জন বিদেশে চলে যাবে। এই চাকরিটা অসম্ভব ডিমান্ডিং, আমি যতটুকু জানি। আপনার এই বিষয়ে আমরা আরও শুনবো, আমাদের সময় হয়েছে একটু বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেওয়ার, ততক্ষণে আমাদের সামনে থাকুন, শীঘ্রই ফিরছি। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের যে আলোচনা চলছিল, জায়উল আজিম সাহেব বলছিলেন যে বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরে সুশাসনের কথা আপনি বলেছিলেন। এখন আপনার বাংলাদেশ ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, আইডিআর, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সম্প্রতি আপনার র্যাকটেক, সাবটেক 9টি মডিউলের মাধ্যমে আপনার বিমা কোম্পানিগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এবং সেটা যদি চালু হয়, আপনি কি মনে করেন সুশাসন কিছুটা নিশ্চিত হবে কিনা? এটা আমি মনে করি একটা সুন্দর পদক্ষেপ, যে বিশ্বব্যাংকের সহায়তায় যে ডিজিটালাইজেশনের পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যেই কয়েকটা কোম্পানিকে নিয়ে পাইলট শুরু করেছে,
সেটা নিঃসন্দেহে ট্রান্সপারেন্সিটা বাড়াবে এবং রেগুলেটররা যাতে ভালো মতো রেগুলেট করতে পারে সেই ব্যাপারে তাদেরকে হেল্প করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি রেগুলেট সঠিকভাবে করতে চান কি না, এটা হচ্ছে প্রথম একটা প্রশ্ন। আপনি সব ডিজিটাল দেওয়া হলো, আপনি সবই দৃশ্যমান আপনার সামনে, কিন্তু যদি আপনি রেগুলেট না করতে চান, সুশাসন প্রতিষ্ঠা না করতে চান, তাহলে হবে না। এটা একটা বিষয়। অতীতে আমরা এটা অনেক ঘাটতি দেখেছি, হয়তো ডিজিটালি ছিল না কিন্তু ম্যানুয়ালি অনেক ইনফরমেশনে পাওয়া গেছে, কিংবা অনেক কোম্পানি সম্পর্কে অভিযোগও হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে রেগুলেটরের সেই পর্যাপ্ত ভূমিকাটা ছিল না। আমি নাম না বলে একটা কোম্পানির উদাহরণ দিতে চাই, যে একটা কোম্পানিতে যখন বিভিন্ন ধরনের অভিযোগ গেল, রেগুলেটরি বডির থেকে একটা তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হলো, অথচ তার মাসখানেকের ভিতরেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে সেই বোর্ডকে ডিসলভ করে আজকে এই কোম্পানি দেউলিয়া হওয়ার পথে হাজার হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধ করতে পারছে না। তো এইটা একটা ব্যাপার আছে, তার মানে বায়াসড হচ্ছে কেন মনে হয় বিভিন্ন কারণে। হ্যাঁ, এটা একটা বিষয়। একটা হচ্ছে ইচ্ছা, যে সদিচ্ছাটা থাকতে হবে। দ্বিতীয়ত আমরা এটাও দেখেছি যে সদিচ্ছা আছে কিন্তু বিভিন্ন কারণে আপনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না, কারণ যারা এই কোম্পানিগুলো দিয়েছে তাদের মধ্যে অনেকেই যথেষ্ট পাওয়ারফুল লোক থাকেন, যার ফলে ইচ্ছা চাইলেও দেখা গেছে যে সেখানে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেটা তারা নিতে পারেনি। যার ফলে আজকে দেখেন, আমি যদি বিমা সেক্টরের দাবির কথা বলি, সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে আমরা আস্থা অর্জন করতে পারতাম, এখানে প্রায় 10 লক্ষের বেশি অধিক গ্রাহক বিমা দাবি পাচ্ছে না, যেটার পরিমাণ লাইফ নন লাইফ মিলে প্রায় 7,500 কোটি টাকার মতো। তো এই যে এটা তো একদিনে হয়নি, এটা দিনে দিনে এই যে বিভিন্ন ধরনের সুশাসনের অভাবে এই কোম্পানিগুলোতে লুটপাট হয়েছে, গ্রাহকদের টাকা আজকে গ্রাহক ফিরে পাচ্ছে না। এবং নন লাইফের চেয়ে লাইফেরটা সমস্যা বেশি, লাইফের সবচেয়ে বেশি, কারণ 4,500 মতো অলমোস্ট 4,500 কোটি টাকা লাইফে, কিন্তু ক্লায়েন্ট তো অনেক, আর ক্লায়েন্ট ওখানে তো 10 ক্লায়েন্ট লক্ষ। কম। হ্যাঁ, যার ফলে যে এখান থেকে ওয়ার্ড অফ মাউথ, যে আমি ভালো কিনা এটা আপনার মুখ দিয়ে যদি ভালো বলেন মানুষ ভালো বলবে, আর আপনার যদি খারাপ অভিজ্ঞতা হয় তো আপনার মুখ থেকে এই 10 লক্ষ লোক পাচ্ছে না, তাদের কাছ থেকে সারা দেশের লোকজন জানতে পারছে, পত্রপত্রিকায় নিউজগুলো আসছে, অথচ আমরা কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ দেখলাম না। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেখানে সরকারের যে ধরনের ভূমিকাটা রেখেছিল, এই 7,500 কোটি টাকার বিমা দাবি পরিশোধ না করার অক্ষমতাটাকে সরকার যদি সেইভাবে চাইতো, নীতি নির্ধারকরা যদি চাইতো, বা আমাদের যারা নিয়ন্ত্রণ করছে নির্যা, তারা যদি চাইতো, আমি মনে করি সুন্দরভাবে এই সমাধানটা করতে পারতো। গ্রাহকের দাবি পরিশোধ করে কিছুটা পদক্ষেপ হয়তো আগে নির্যা নিয়েছিলেন কিন্তু সাকসেসফুল হয়নি। তো এখন এই জন্যই প্রথমে আমি বলেছিলাম যে নীতি নির্ধারকদের মাথায় হয়তো নেই, এটা যদি থাকতো তাহলে এই সমস্যাগুলোকে খুব দ্রুত অ্যাড্রেস করে এই সেক্টরটাকে ভাবমূর্তি পুনরুদ্ধার করে এই সেক্টরের যে সম্ভাবনা কাজে লাগাতে পারতো। পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটা সুযোগ নিতে চাই, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট ভালো উদ্যোগ নিচ্ছেন, বেশ কিছু কার্ডের কথা আমরা শুনতে পাচ্ছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে আমাদের এই যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের শ্রেণীকে সহযোগিতা করতে যাচ্ছেন, এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। কিন্তু এর সাথেও কিন্তু একটা বিমাকে সম্পৃক্ত করা যেতে পারত। তো বিমা সম্পৃক্ত করলে যেটা হতো, আমি একটা ফ্যামিলি কার্ডের উদাহরণ দিয়ে যদি ফ্যামিলি হেলথ কার্ড হতে যে পারে, এই ফ্যামিলি যখন এখন হয়তো তার সামর্থ্য মেটাতে পারছে, কিন্তু এই ফ্যামিলির যিনি ব্রেড আর্নার কোনো কারণে উনি যদি মারা যান, তার ফ্যামিলিতে একটা বিপদে পড়বে। Exactly. এর সাথে যদি ইন্স্যুরেন্স ট্যাগ করা যেত, এবং আমি মনে করি যেরকম লার্জ স্কেলের লোকজনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, খুব কম প্রিমিয়ামে কিন্তু তাদেরকে তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা যেত আর কি। এই যে স্বাস্থ্যের কথা বললেন, যে স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করা সরকারের একটা নৈতিক দায়িত্ব। এটাকেও যদি উন্নত বিশ্বের মতো আপনি ইন্স্যুরেন্সকে সম্পৃক্ত করে করা যেত, তাহলে সর্বশ্রেণীর নিম্নবদ্ধ থেকে আরম্ভ করে একদম উচ্চবিত্ত শ্রেণীর মানুষের জন্য স্বাস্থ্য বিমার মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সুবিধা সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা এবং করা যেত। চিকিৎসা সুবিধাটা খুব সহজে এটা এনশিওর করা যায়। আজকে মানুষের আউট অফ দি পকেট 70% চিকিৎসা খরচ অনেক বেশি। আমরা অনেককে দেখি যে তার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা করানোর জন্য, অথচ বিমা কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারে, কিন্তু আমরা সেখানে বিমাটাকে আনতে পারছি না বিভিন্নভাবে। উপরন্তু ভ্যাটের কথা ভাই বলেছেন, দেখেন এই স্বাস্থ্য বিমার উপর 15% ভ্যাট। যখন এটাকে মানুষের একটা প্রয়োজনীয় জিনিস মনে করে, সেখানে ভ্যাট থাকা উচিত না।
এক্স্যাক্টলি। আমার মনে হয় যে যারা আমাদের নীতি নির্ধারক আছেন তাদের বিমা সেক্টরে এই সম্ভাবনাটাকে ভালো মতো বুঝতে হবে এবং কিভাবে এই সেক্টরটাকে দিয়ে জাতীয় অর্থনীতিতে কাজ করানো যেতে পারে সেটাই। এই যে এই প্রসঙ্গে দেখেন, আমি মনে করি যে সরকার কিন্তু তার বাজেটের বার্ডেনও কমাতে পারে। এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে, কৃষকদের ফসল নষ্ট হয়, কিছুদিন আগেই তো হলো বন্যা, এই যে সিলেট অঞ্চলে আমরা যেটা দেখলাম, চট্টগ্রামের অঞ্চলে হয়েছে, কিশোরগঞ্জের পার্ট ওইদিকেও হয়েছে, একদম সুনামগঞ্জ দেখেন সুনামগঞ্জ অঞ্চলে ধান একদম পানির নিচে চলে গেছে, সর্বশান্ত হয়েছে কৃষক ওখানে। কিন্তু সেখানেও যদি সরকারের তরফ থেকে একটা সাবসিডি নিয়ে এই কৃষি বিমাকে অন্তর্ভুক্ত করা যেত, তাহলে আজকে কিন্তু সরকারের উপর এই বার্ডেনটা হতো না। তার থেকে 10-15 ভাগের কম খরচ করেও কিন্তু সম্পূর্ণ এই কৃষকদেরকে বিমার আওতায় এনে তাদের এই ক্ষতিটা পোষায় দেওয়া, এবং এটা বাজেটে অনেক বড় একটা ইম্প্যাক্ট আমরা আশা করি যে দেশের এই সরকারের এই বাজেটের বার্ডেনটা অনেক কমে যেত। আমি একটু জনাব হায়দার আহমেদ খানের সাথে আরেকটু শুনতে চাইবো আপনার কাছ থেকে। আপনি যেটা বলছিলেন যে রাজস্ব উপর ভিত্তি করে আপনার বাজেটের ঘাটতিটা ফিল আপ করা পসিবল, কিন্তু আমরা তো না আমি এই রাজস্ব ঘাটতিটা বলি নেই, আমি বলছি রাজস্বটাই একমাত্র হওয়া উচিত দেশে। এবং সেখানে আমি কিন্তু একটু সাপ্লিমেন্ট করি, আমি আপনার প্রশ্নটা যদি একটু বুঝে থাকি, সেটা হলো সারা পৃথিবীতে কিন্তু ডেফিসিট বাজেট মানেই হলো ডেভেলপমেন্ট। সরকারি পর্যায়ে আমি 100 টাকা আর্ন করব, 115 টাকার খরচ করব রেভিনিউ অ্যান্ড নন রেভিনিউ মিলিতভাবে, তাহলেই একটা জব ক্রিয়েট হবে, একটা এক্সট্রা জব ক্রিয়েট হবে। এই জব ক্রিয়েট হওয়া মানেই আয় উপার্জন বাড়া, আয় উপার্জন বাড়া মানেই সেভিংস বাড়া, সেভিংস বাড়া মানেই ইনভেস্টমেন্ট বাড়া। দিস ইজ দ্য সার্কেল। এই সার্কেলে একটা জায়গায় হিট করতে হয়, সেটা হলো আমাদের মতো ইকোনমিতে, সেটা হলো ইনভেস্টমেন্ট বাড়ানো। ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমার দরকার হলো রেভিনিউ। যেহেতু আমার ইন্টারনাল রিসোর্স থেকে আমার রেভিনিউ যথেষ্ট আসবে না, সেই কারণে আমাকে কিছু লোন টোন করতে হবে। আমার প্রশ্ন হইল, এই লোন করা, রেভিনিউ কালেকশন, এই জায়গায় আমার সবচেয়ে হেডেকটা হইল করাপশান, ইরেগুলারিটিস। 300 টাকার বালিশ যদি আমি 30,000 টাকায় কিনি, এই যে 4-5 দিন আগে আমরা একটা দেখলাম সিলেটে শাহজালাল ইউনিভার্সিটিতে আবার বালিশ কাণ্ড। মানে এই জিনিসগুলো সরকারকে শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। সরকার যদি, আমার দৃঢ় বিশ্বাস, ভাইয়ের সাথে আমিও বলতে চাই, এই গভর্নমেন্টের উপর আমার যথেষ্ট আস্থা আছে, এই গভর্নমেন্ট বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। আমি আরেকটা বিষয় আমার সাথে অ্যাড করতেছে, আমরা তো কর ফাঁকি দিই, আবার আমি বলবো যে কর ফাঁকি দিবই না বা কেন? আমরা ইন্ডিভিজুয়াল করদাতা যারা কর দিয়ে যাচ্ছি বছরের পর বছর, আমরা কি সুবিধা পাচ্ছি? আমরা তো নাগরিক সুবিধা পাচ্ছি না। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? থ্যাংক ইউ, খুব সুন্দর প্রসঙ্গ বলছেন। আমি এইটাই বলতে চাই, আমি পার্সোনালি এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে আমি পার্সোনালি বলছিলাম কোনো এক সময়, নাম না বলি, আমি বললাম যে মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি একমাত্র ব্যক্তি যারা এই ট্যাক্স পেয়ারের পক্ষে কথা বলার জন্য, আপনি কষ্ট করে টাকা কালেকশন করতেছেন, সেই টাকা অন্য মিনিস্ট্রিগুলা লুটপাট করতেছে, সেইটা দেখার দায়িত্ব কেউ নাই। আপনি যেহেতু আমাদের পক্ষে কালেকশন করতেছেন, আপনার টাকা তারা নিয়ে যাচ্ছে, আপনারই বলা উচিত। উদাহরণ নিয়ে বলছিলাম, আমেরিকা এই যে দেখেন এইবার 10% ডিউটি ইম্পোজ করছে, কিসের জন্য? তাদের ট্যাক্স পেয়ারের সেন্টিমেন্ট অনার করতে গিয়ে, যে তারা যে প্রোডাক্টটা কিনবে, সেই প্রোডাক্টের যে প্রাইস দিচ্ছে, সেই প্রাইসটা আমার দেশের জনগণ যারা এই প্রোডাকশানের সাথে জড়িত, তার ভিতরে ফোর্স লেবার আছে তাদের দৃষ্টিতে, যেটা ইনহিউম্যান। এই কারণে তারা এক্সট্রা 10% ডিউটি ইম্পোজ করছে। তার মানে কি? তাদের ট্যাক্স পেয়ার চিন্তা করতেছে মানুষের কথা। আমি অনুরোধ করবো এই গভর্নমেন্টকে এই জিনিসগুলো একটু প্রপারলি অ্যাড্রেস করার জন্য। আপনি পাশের দেশ ভিয়েতনামের কথা চিন্তা করেন, ভিয়েতনামে 4 কোটি লোক ট্যাক্স দেয়, ট্যাক্স নেটে। তারা কি আমাদের দেশের চেয়ে খুব ইকোনমি খুব অনেক বড় ইকোনমি না, কিন্তু আমার আরেকটা বিষয় যেটা, আমি একটু জাস্ট একটা কথা শেষ করি। আপনি যদি আপনার এই ডিজিটাল সিস্টেমে অনলাইনে সমস্ত রিটার্নগুলো নিতে পারেন এবং ট্যাক্স পেয়ারকে সম্মান করেন, ট্যাক্স পেয়ার কিছু না কিছু অবশ্যই দিবে, তার নৈতিক দায়িত্ব। আপনি তাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবেন, আপনি খবরদারি করবেন না। এই খবরদারি না করলে আপনার রেভিনিউ বাড়বে, এবং রেভিনিউ বাড়লে আপনি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করতে পারবেন, দেশের উন্নতি হবে। জি প্লিজ। নাগরিক সুবিধা, যারা ট্যাক্স পেয়ার
তারা যখন রিটায়ারমেন্টে যাবে, যখন সিনিয়র সিটিজেন হবে, তাদের নাগরিক সুবিধার ব্যাপারে তো সরকারের কোনো চিন্তা নাই। তা আমি ট্যাক্স দিব কেন? আমি তো ফাঁকি দিতে পারলেই বাঁচি, যেহেতু আমি নাগরিক সুবিধা পাচ্ছি না। এটা কেন ভয়েস রেজ করছেন না আপনারা? জি, থ্যাংক ইউ। আমি এইখানে আবার আমার পূর্ববর্তী বক্তার সাথে আমি লিঙ্ক করতে চাই ইন্স্যুরেন্স। আমি ভেরি সিম্পল, আমি একটা উদাহরণ দিই। আমি পার্সোনালি আমি চিন্তা করছি, আমি আজকে 100 টাকা ট্যাক্স দিচ্ছি, আমার কাছ থেকে সরকার আরও 5 টাকা নিবে, 105 টাকা, আর সরকার দিবে 5 টাকা, 10 টাকা সে একটা ডিপোজিট অ্যাকাউন্টে জমা দিবে, আমার অ্যাকাউন্টে, নট আন্ডার হিজ কন্ট্রোল। আমার ব্যাংকে আলাদা অ্যাকাউন্টসে এই 10 টাকা থাকবে। এই 10 টাকা জমতে জমতে আমার জন্য একটা সাপোর্ট হবে। এই সাপোর্টটা আমি যখন রিটায়ারমেন্টে যাব, সারা পৃথিবীতেই কিন্তু ট্যাক্স পেয়াররা নাগরিক সুবিধা পায়। আপনি তো দেশের মানুষকে অস্বীকার করতে পারবেন না। আপনাকে দেশের মানুষকে সরকার যত বেশি আপন করবে, তত ডেভেলপমেন্ট হবে, তত সরকার আনন্দে থাকবে। সেই হিসাবে আপনি যদি ট্যাক্স পেয়ারকে আপনি তার পকেট থেকে 5 টাকা, আপনার অংশ থেকে 5 টাকা দিয়ে আলাদা একটা ফান্ড জেনারেট করেন, এই ফান্ডটা ইন্স্যুরেন্সের আন্ডারে দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি এটাকে, যখন আমি রিটায়ারমেন্টে যাব, যখন আমি বিপদে পড়ব, তখন আমি এই টাকার থেকে আমার টাকা ফেরত পাবো। আমি এই পর্যায়ে একটু জালাল আজিম সাহেবের কাছে যেতে চাই। নাগরিক সুবিধা নিয়ে যে কথাগুলো উঠছে, আপনি এই বিষয়ে আপনার মতামত যদি দিতেন। দেখেন, এই যে নাগরিক সুবিধার ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্সকে সুন্দরভাবে সম্পৃক্ত করা যায়। আমরা উন্নত বিশ্বের উদাহরণ যদি দেখি, যে এই সিনিয়র সিটিজেন, অর্থাৎ তারা রিটায়ারমেন্টের পরে আমৃত্যু, তাদের কিন্তু সরকারের তরফ থেকে একটা পেনশনের ব্যবস্থা আছে। সেটা কিন্তু এমনি আসে না, সরকার কিন্তু নিজের ফান্ড থেকে দেয় না। সেটা উনি যতদিন কর্মজীবনে ছিলেন, সেখান থেকে একটা অংশ নিয়ে, সরকারের তরফ থেকে একটা অংশ মিলে ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স মেকানিজমের মাধ্যমে এই ফান্ডটাকে ক্রিয়েট করা হয়, এবং যতদিন পর্যন্ত উনি তার অবসর পরবর্তী জীবনে যতদিন মধ্যে জীবিত থাকেন, সেখানে তাকে একটা ভাতা দেওয়া হয়। কাজেই এই বিমাটাকে যদি আমরা সুন্দরভাবে প্ল্যানিং করে সমাজের সর্বস্তরে এটাকে ট্যাগ করে দিই এবং সেটাকে প্রপারলি বাস্তবায়ন করি, তাহলে শুধু যে মানুষ উপকৃত হবে তা না, সরকারও তাদের যে দায়িত্ব, আমাদের প্রতি যে দায়িত্ব রয়েছে, সেই ব্যবস্থা করতে পারবে। এক্স্যাক্টলি। আপনি যদি সংক্ষেপে এই বিষয়ে একদম সংক্ষেপে যদি একটু বললেন। আমি বিপদে পড়ার সময় যদি আমি কোনো সাপোর্ট পাই, এই নিশ্চয়তা যদি আমি গভর্নমেন্টের কাছ থেকে পাই, তাহলেই তো আমার কর্মজীবনটাকে আমি উৎসর্গ করব, আমি টেনশন ফ্রি হব। আমি অফিস করব আর আমি টেনশন করব আমার সন্তানের জন্য, তাহলে অফিসের দায়িত্ব আমি কেমনে পালন করব? সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের প্রতি, নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যা 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 করা দরকার, তার ভিতরে হেলথ অ্যান্ড এডুকেশন, এই দুইটার সাথে সম্পৃক্ত করে একটা ফান্ড জেনারেট করে জনগণকে, মানে আপনার আর্নিংয়ের সাথে মেস করে, আমি যেটা একটু আগে বলছিলাম যে 5 টাকা হইতে পারে, এই মাধ্যমে একটা ফান্ড জেনারেট করে ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত করে, এবং এইটার মাধ্যমে নাগরিক সুবিধাটা নিশ্চিত করুক, আমরা এটাই চাই। এবং আমরা চাই যে আমাদের এই আলোচনাগুলো সরকারের উচ্চ মহলে যাক, তারা এই বিষয়টির দিকে ফোকাস করুক। জনাব হায়দার আহমেদ খান এবং জনাব জালাল আজিম, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।